ওকে, তাহলে আমাদের আজকের বাকি প্রশ্নগুলোর আমরা অ্যান্সার দিচ্ছি। গত ক্লাসে যেগুলো আমরা দিয়েছি এই উদ্দীপকের উপর ভিত্তি করে গত দিন পর্যন্ত আমরা 5টা প্রশ্নের উত্তর দিয়েছি। একটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব কত, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সপ্তম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার থেকে পঞ্চম উজ্জ্বল, বিভিন্ন দূরত্ব আমরা হিসাব করেছি এবং পাশাপাশি আর একটা প্রশ্নের উত্তর দিয়েছি দুইটা ভাবে। একটার নাম হচ্ছে যে পি বিন্দুতে ধ্বংসাত্মক, পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি হচ্ছে পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি হচ্ছে আহ কি বলে, হ্যাঁ গঠনমূলক বা বিচার গঠিত হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গঠনমূলক এইটাও বলেছিলাম। তো আজকে বাকিগুলো একটু দেখতেছি। এক মিনিট। তো আজকে তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত, প্রথম প্রশ্ন। তৃতীয়, আমি প্রশ্ন নাম্বার, এটার নাম 6 নাম্বার প্রশ্ন। গতকাল 5টা অ্যান্সার আমরা করেছি। তৃতীয় উজ্জ্বল ডোরার যে কোনো আমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। যে কোনো উজ্জ্বল হোক অথবা অন্ধকার হোক, কৌণিক সরণটা কিন্তু আসতে পারে। আমরা যেহেতু আগের প্রশ্ন অনুসারে নিচ্ছি, প্রশ্নটা তোমাদের গত ক্লাসে দেওয়া হয়েছিল। তৃতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত, বা কৌণিক বিস্তার বলতে পারো, বা কৌণিক দূরত্ব বলতে পারো। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমরা ট্যান থেটা দ্বারা করব, সাইন থেটা দ্বারাও করতে পারি, আমরা পরে ওটা দেখবো আর কি। আগে আমরা ট্যান থেটা দ্বারা করছি, ঠিক আছে। তো খেয়াল করো, তো আমরা দাগানোর বলেছিলাম যে এরকম তুমি একটা কাজ করবা, যে এরকম করে একটা দুটা স্লিট রাফলি দাগায় নিলাম। হুম, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল দিলা, দিয়ে এই যে এখান থেকে এখানে আমি নিলাম, এটাতে আমি নাম দিয়ে দিলাম যে আমি চাইছি কি, দেখো তো প্রশ্নের মধ্যে আমি চেয়েছি তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক সরণ। তো তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, তার মানে আমরা এই কৌণিক সরণটা অবশ্যই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পরিমাপ করব। কেন্দ্রীয় উজ্জ্বল, যে কোনো দূরত্ব আমরা যদি উল্লেখ না থাকে আমরা অবশ্যই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পরিমাপ করব। আর যদি একেবারে উল্লেখ করে দেওয়া থাকে তো আমরা তো সেখান থেকে বের করবই। তো এটার নাম দেওয়া হচ্ছে থেটা। এই যে, তাহলে এখানে যদি থেটা নাম দাও, তাহলে এখন খেয়াল করো তো, এই জায়গাটাতে তুমি কি বের করতে চাচ্ছ, তৃতীয়, তৃতীয় উজ্জ্বল দিয়ে দিও, তৃতীয় উজ্জ্বল, ঠিক আছে। তাহলে আমাদের আর ঝামেলা থাকবে না। তাহলে এই থেটাটা আমি বের করতে চাচ্ছি। তো আমাদের তো অলরেডি এইটুকা দূরত্ব দেওয়া আছে 1 মিটার, যার নাম হচ্ছে ডি। 1 মিটার দেওয়া আছে, আর এইটুকা দূরত্ব আমাকে বের করতে হবে, কারণ আমার তৃতীয় উজ্জ্বল পর্যন্ত এই দূরত্ব লাগবে। দেখো, আমি যদি ট্যান থেটা ব্যবহার করি, আমি যদি ট্যান থেটা ব্যবহার করি, লম্ব আর ভূমি লাগবে। তো ভূমি অলরেডি দেওয়া আছে, যেটার নাম হচ্ছে 1 মিটার, চির হতে পর্দার দূরত্ব। এখন এই এক্সএন এর মানটা আমরা একটু বের করে নিব। তো এক্সএন এর মানটা বের করা তো খুবই সহজ, যে আমরা যেহেতু এখানে তৃতীয় উজ্জ্বল বলেছি, তাই আমি যখন এক্সএন ব্যবহার করব, এক্সএন এর দূরত্বটা বের করব, আমরা উজ্জ্বল ডোরার সূত্রটা বসাবো কি, এক্সএন ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা ডি ডিভাইড বাই এ। এন এর মান কত বসাবো, 3 বসাবো, যেহেতু তৃতীয় উজ্জ্বল কিন্তু, তাই আমি কিন্তু উজ্জ্বলের সূত্রটা বসালাম, ঠিক আছে। তো ল্যামডার মান কত, 3800, 3800 গুণ 10⁻⁻10 গুণ হচ্ছে ডি এর মান হচ্ছে 1 ডিভাইড বাই এ হচ্ছে 0.5 গুণ 10⁻³ এইটা হচ্ছে এ। বুঝতেই পারছো যে এইটুকা দূরত্বটাকে আমরা বলি হচ্ছে এ ইজ ইকুয়াল টু 0.5 মিলিমিটার। এই জন্যই কিন্তু আমরা ওই 10⁻³ বসিয়েছি, 0. ঠিক আছে। আর চিরতে পর্দার দূরত্ব মিটারে দেওয়া আছে, তাই মিটার লিখেছি। আর আমার ল্যামডার মান দেওয়া আছে অ্যাংস্ট্রমে, ল্যামডা সমান সমান হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। তো আমরা অবশ্যই এটাতে লিখবো হচ্ছে 3800 গুণ 10⁻10 মিটার। সবগুলো আমরা এসআই এককে নিব। তো এখন এই যে এক্সএন এর মানটা আমরা একটু হিসাব করব। হিসাব করে যদি একটু তোমাদের বলি,
আচ্ছা, এখানে হিসাব করে দেওয়া আছে। একবার এখানে xn এর মানটা হচ্ছে 2.28। হিসাব নিকাশে আমার ভুলও হতে পারে, আমি গতবার একটা দেখে লিখছি। 2.28 গুণ 10⁻³ -3 মিটার। তো আমি এখন যদি tan থিটা ব্যবহার করি, tan থিটা ইজ ইকুয়াল টু xn ডিভাইড বাই d। ভেরি সিম্পল, লম্ব ভাগ হচ্ছে ভূমি, বা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স xn ভাগ d, বা tan ইনভার্স xn এর মানটা বসাবো 2.28 গুণ 10⁻³ ডিভাইড বাই হচ্ছে 1 ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 0.13। 0.13 খুবই কম একটা ডিগ্রি, হ্যাঁ, অতি ছোট একটা ডিগ্রি। 0.13 হচ্ছে ডিগ্রি, 0.13 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন ছিল তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান বা কৌণিক দূরত্ব, হ্যাঁ, 0.13 ডিগ্রি। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে উভয় পার্শ্বের তৃতীয় উজ্জ্বল ডোরার উভয় পাশের উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার। এখন যদি আমি বলি এখন যে উভয় পাশের, যদি আমাদের প্রশ্ন থাকতো উভয় পার্শ্বের তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার মানে কত এলাকা জুড়ে ওই দুইটা উজ্জ্বল ডোরা, তৃতীয় উজ্জ্বল ডোরা কত কৌণিক ব্যবধান জুড়ে রয়েছে, কত কৌণিক ব্যবধানে রয়েছে। তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে 2 ইন্টু থেটা, ঠিক আছে, সমান সমান 2 গুণ হচ্ছে 0.13 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.26 ডিগ্রি। উভয় পাশের, ঠিক আছে, তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার উভয় পাশের, এই যে উভয় পাশের কৌণিক যদি আমাদের এখানে থাকতো, এই যে এখানে আমি আর একটা যদি তৃতীয় উজ্জ্বল লিখে নিই, এইটা হচ্ছে 2 থেটা, এইটা হচ্ছে 2 থেটা, ওকে, এটা হচ্ছে 2 থেটা যদি চাইতো আর কি। এখানে চাই নাই তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, তো আমরা একটাই থেটা দিব। আর যদি কৌণিক বিস্তার উভয় পাশের চাই তবে আমরা দুইটাই দিব। এই থেটা বের করার পরে 2 দ্বারা গুণ করে আমরা তৃতীয় উজ্জ্বল লিখে দিলাম। এবার লিখে দিবা, তোমার প্রেজেন্টেশনটা কিন্তু তখন ভালো হবে। 4 মার্কের জন্য যদি পরীক্ষা আসে তখন সুন্দর করে একটু দাগিয়ে দিও। এটা তো এমন কঠিন কোনো কাজ না যে না খুবই কঠিন দাগাতে হবে, আমার বিষয়টা এরকম না। দাগিয়ে দিলে তোমারও কনফিউশন কাটবে, এক্সামিনার যে খাতা দেখবে যে সে কিন্তু খুব সুন্দরভাবে মার্কিং করে মজা পাবে যে না ভালোভাবে পারে, বেসিক ভালো, বেসিক স্ট্রং। আমরা খাতা দেখার সময় নিজেরাই অনেক সময় বলি যে এটা এই স্টুডেন্টটার হচ্ছে ইয়ে ভালো, বেসিক ভালো আছে, বা বলি আর কি, সন্তুষ্টির ব্যাপার আছে না নাম্বারিং করার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আরো একটা প্রশ্ন একটু লিখে নিই, যে এবারের প্রশ্ন নাম্বার হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন বলছে প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত। প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল, আমি র্যান্ডমলি নিয়েছি, প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত, কৌণিক দূরত্ব বা ব্যবধান কত, ব্যবধান কত, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথম এবং পঞ্চম উজ্জ্বল কিন্তু চেয়েছে, প্রথম এবং পঞ্চম উজ্জ্বল। এখানে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে, সেটাও আমরা একটু আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে। আমি হচ্ছে দূর করে দিচ্ছি। তো প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল, তার প্রথমে আমরা প্রথম অন্ধকারটা বের করব কৌণিক সরণ কতটুকু, পঞ্চম উজ্জ্বলেরটার কৌণিক সরণটা কতটুকু বের করব, করে দুটার মধ্যে বিয়োগ দিয়ে দিব। যদি আমি একটু দাগায় তোমাদের দেখাই, তো মনে করো এইরকম, এই একটু বড় করে দাগাই, এই, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে। এখন প্রশ্ন তোমাদের মনে মনে দুইটা কিন্তু আসতে পারে যে স্যার এই প্রথম অন্ধকার আর এই যে পঞ্চম উজ্জ্বল একই পার্শ্বেও হতে পারে, আবার তো বিপরীত পার্শ্বেও তো হতে পারে, হ্যাঁ পারে। তো মনে করো এইটা মনে করে নিলাম হচ্ছে প্রথম অন্ধকার, মনে করো প্রথম অন্ধকার, তো আমি একটু দাগায় নিচ্ছি, এই যে প্রথম অন্ধকার নিলাম, মনে করে নাম দিলাম হচ্ছে থেটা 1, যেহেতু অনেক 2-3টা কোণ বের করতে হবে, নাম দিলাম হচ্ছে থেটা 1। এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার প্রথম অন্ধকার তো এই পাশে নিলেন, পঞ্চম উজ্জ্বলটা কি এই পাশে নিব না এই পাশে নিব, প্রশ্ন কিন্তু থেকেই যায়, কিন্তু কনফিউজিং একটা।
যে আমি যদি পঞ্চম উজ্জ্বলটা এই পাশে নিই একরকম রেজাল্ট আসবে, এই পাশে নিলে কিন্তু আরো একরকম অন্যরকম রেজাল্ট আসবে, কনফিউশন কিন্তু থেকেই যায়। এটা যদি আমি পঞ্চম উজ্জ্বল মনে করে এখানে নিলাম হচ্ছে পঞ্চম উজ্জ্বল, এটা হচ্ছে পঞ্চম উজ্জ্বল, দেখো তো পঞ্চম উজ্জ্বল। এখন পঞ্চম উজ্জ্বল তো এই পাশে একটা আছে, হ্যাঁ আছে। প্রথম অন্ধকার কিন্তু এ পাশে একটা আছে, এ পাশেও একটা আছে। তো আমরা কি করব এখন? আমাদের এই কনফিউশন দূর করার জন্য বলছি আমরা একই পাশে যে ব্যবধানটা সেটা বের করব। এই যে প্রথম অন্ধকার যে পাশে নিয়েছি, পঞ্চম উজ্জ্বলটা সেই পাশেই নিব। তো আমি প্রথম অন্ধকার নিলাম এই পাশে উপরের দিকে আর কি, এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল ধরো, কেন্দ্রীয় উজ্জ্বল ধরো, কেন্দ্রীয় উজ্জ্বল ধরো, তাহলে এখানে নিলাম হচ্ছে এই পাশে নিলাম প্রথম অন্ধকার, এই পাশে যদি পঞ্চম উজ্জ্বলটা আমি কাউন্টে নিই, তার রেজাল্ট কিন্তু অন্যরকম হবে, একই রকম রেজাল্ট হবে না। তুমি যদি লিখে দেখাই একটু, এখানে পঞ্চম উজ্জ্বল মনে করো, হ্যাঁ এখানে তো একটা পঞ্চম উজ্জ্বল আছে, হ্যাঁ আছে, এখানে পঞ্চম উজ্জ্বল আছে। তো আমি কোনটা নিব? ঠিক আছে, তো আমাদের প্রশ্নের মধ্যে দেখো খেয়াল করো, প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব বা ব্যবধান কত। আমাদের কিন্তু বলে দেয় নাই একই পাশে নাকি বিপরীত পাশে। একই পাশে হলে আমাদের, আমি যদি দাগাই লাল কালি দিয়ে, এই যে এই যে লাল কালি দাগালাম, তার মানে আমাকে বের করতে বলেছে এইটা, এই যে এটা বের করতে বলেছে। ঠিক আছে, এটা বের করতে বলেছে, এটা নাম দিলাম হচ্ছে থেটা, এটার নাম দিলাম থেটা। দেখেন এই থেটা, আবার যদি মনে করো স্যার আমি যদি এইটা ধরি পঞ্চম, এইটা যদি পঞ্চম বিপরীত পাশে যদি ধরি, তাহলে দেখো তো এটা প্রথম অন্ধকার যদি এটাকে কাউন্ট করো আর এটা যদি এই পাশে কাউন্ট করো, দেখো তো এই দুটা কোণ কিন্তু একই রকম হবে না। বুঝতেই পারছো, একটা বিয়োগ লাগবে একটা যোগ লাগবে। আমরা কি করব? আমরা একই পাশেরটা বাই ডিফল্ট ধরে নিব। বাই ডিফল্ট যে প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বলের যে কৌণিক দূরত্ব চেয়েছে সেটা আমরা একই পাশে ধরে নিব, যেটা আমি থিটা কাউন্ট করেছি, একই পাশে ধরে নিব। একই পাশে ধরে নিল। প্রশ্ন, স্যার বিপরীত পাশে যদি ধরি তাহলে ভুল হবে না? তো তুমি সোজাটা রেখে আগে তো বাঁকাতে যেতে পারো না, সোজাটা রেখে তো বাঁকাতে যেতে পারো না। তো আমি এখন কাজকে স্যার দুইটাই যদি বের করি, দুইটাই বের করলে আরো ভালো। তুমি যদি বলো যে প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বলের একই পার্শ্বে একটা বিপরীত পার্শ্বে, তো আমাদের বইগুলাতে বা গাইড গুলাতে কোনোটাতেই বাই ডিফল্ট বিপরীত পাশেরটা এক পাশে এটা আর এক পাশে আর একটা ধরে কিন্তু হিসাব নিকাশ করা নেই। তাই আমরা একই পাশে ধরে নিব। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসতো প্রথম অন্ধকার এবং বিপরীত পার্শ্বের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত, তাহলে কিন্তু আমরা একই পাশে নিব না। তখন আর যে পাশে তুমি প্রথম অন্ধকার নিবা তার বিপরীত পাশে নিব আমরা হচ্ছে পঞ্চম উজ্জ্বল। আবার বলছি, যদি প্রশ্নে থাকে প্রথম অন্ধকার এবং বিপরীত পার্শ্বের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত, তাহলে আমরা দেখো এটা যদি প্রথম অন্ধকার নিতাম, আমি এটাকে নিতাম হচ্ছে পঞ্চম উজ্জ্বল, আমি তখন এটাকে আর নিতামই না, কাউন্টেই আনতাম না। কিন্তু আমার প্রশ্ন যখন একেবারে জেনারেল প্রশ্ন, যে পঞ্চম এবং প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত, জেনারেল একটা কোশ্চেন, তো এখানে আমরা হচ্ছে বাঁকাটাতে যাব না, বাঁকাটাতে যাব না, আমরা একই পার্শ্বের দুইটা নিব, প্রথম অন্ধকার পঞ্চম উজ্জ্বল, এবার দাগ তুমি বের করবা। তাহলে আমরা কিন্তু এটা কি নিচ্ছি না প্রথমে, তাহলে আমরা দেখো তো, তাহলে আমরা দুইটা বের করতে হবে, থেটা 1 বের করতে হবে। তারপর দেখো এই যে পুরাটা, এই পুরাটার নাম কি? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তুমি বের করলে একবার হচ্ছে এটা থেটা 2, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম অন্ধকারের একবার কৌণিক ব্যবধান বের করব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে একবার প্রথম অন্ধকারের বের করব, করে দেখো তো থেটা আমার দরকার, লাল কালিতে দেখাচ্ছি। তো থেটা 2 থেকে যদি থেটা 1 বাদ দিয়ে দিই আমরা থেটাটা পেয়ে যাব। আর যদি বিপরীত পার্শ্বে তোমার বের করার প্রশ্নের অনুসারে যদি বের করতেই হতো, তাহলে কি করতে হতো দেখো তো, এই যে এইটার সঙ্গে এটা যোগ হয়ে যাইতো, থেটা 1 আর থেটা 2 তে তখন যোগ হয়ে যেত। খেয়াল করে দেখো, এইটা যদি থেটা 2 হয়, এইটাও তো থেটা 2, কারণ আমার পঞ্চম মানেই তো থেটা 2, এপাশে পঞ্চমটাকে আমি থেটা 2 ধরেছি, তাহলে এই পাশের পঞ্চমটাও তো থেটা 2। হ্যাঁ, তো আমি যদি এই প্রথম অন্ধকার থেকে বিপরীত পার্শ্বের পঞ্চম উজ্জ্বল পর্যন্ত কৌণিক ব্যবধান চাই, তাহলে কিন্তু থেটা 1 এর সঙ্গে থেটা 2 কিন্তু যোগ করতে হচ্ছে, যে লাল কালির যে থেটাটা, যদি তুমি এই থেটাটা চিন্তা করো, যে লাল কালি যে থেটাটা দিয়েছি এই পাশেরটা, ঠিক আছে, আমাদের কনফিউশন যেন থাকে না। এখন হচ্ছে কি, যেটা 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 বলছি, যে আসলে আমাদের প্রথম অন্ধকার বা পঞ্চম উজ্জ্বলে যে কৌণিক ব্যবধানটা চাই, বিপরীত পার্শ্ব উল্লেখ করা সাধারণত কোনো প্রশ্নে থাকে না, আমি দেখি নাই আর কি, সাধারণত থাকে না। কিন্তু তোমাদের তো আমার শেখানো দরকার, যে না যদি যদি থাকে, এখন পর্যন্ত আসে নাই বলে এবার যে আসবে না, বা তোমার ভর্তি পরীক্ষায় যে আসবে না, বিষয়টাই সেরকম না। আমার তোমাকে শেখানোর দায়িত্ব, পরীক্ষা এবার আসুক বা ভর্তি পরীক্ষা আসুক বা অন্য জায়গায় সময় আসুক, আসতেও তো পারে। তাই আমরা
পরীক্ষায় আমাদের এইচএসসি পরীক্ষায় যদি আসে তাহলে আমরা বাই ডিফল্ট আমরা বিপরীত পার্শ্বে যাব না। যদি এরকম থাকে প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব বের করো, তাহলে আমরা হচ্ছে প্রথম অন্ধকার যে পাশে ধরেছি পঞ্চম উজ্জ্বলটাও আমরা সেই পাশেই ধরবো। ঠিক আছে, করে আমরা তারপর ওই দুটা থেকে বিয়োগ দিলে আমাদের কিন্তু কৌণিক ব্যবধানটা বিয়োগ হয়ে যায়। সিমিলারলি কিন্তু আমরা ওই যে এই যে কথাটা বললাম এইটা রৈখিক দূরত্বের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। যদিও গত ক্লাসে কিন্তু আমরা একই পাশে ধরেই করেছিলাম, আমরা কিন্তু বিপরীত পার্শ্ব নেই নাই। বিপরীত পার্শ্ব যদি উল্লেখ করে বলে তবেই আমরা বিপরীত পার্শ্ব নিব। সাধারণ যোগ বিয়োগ কিন্তু এটা একই পার্শ্বে হলে বিয়োগ হবে, এক পাশে থেকে পাশে বা বিপরীত পার্শ্ব যদি বলে তাহলে যোগ হবে। বুঝতেই পারছো, এখানে দেখলেই তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এখানে আমরা প্রথমে পঞ্চমের ক্ষেত্রে বের করব, তারপর আমরা হচ্ছে প্রথম অন্ধকারের ক্ষেত্রে বের করব। তো দেখো খেয়াল করে, তো আমরা যদি এরকম করে বের করি পঞ্চম অন্ধকার, এই যে এরকম করে, এটা মনে করো পঞ্চম উজ্জ্বল, অন্ধকার বলেছি, পঞ্চম উজ্জ্বল, হ্যাঁ অন্ধকার না, উজ্জ্বল চাইছি তো, পঞ্চম উজ্জ্বল, তাহলে এটার নাম আমরা দিয়েছি থেটা 2। ঠিক আছে, আর প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার, এটার নাম দিয়েছি আমরা থেটা 1, তাই না? তো আমরা এখন এই হিসাবে এখন এখানে হিসাব করে ফেলবো। তো আমরা যদি মনে চাই এক্সটেন দুই ক্ষেত্রে এক্সটেন বের করবো, দুই ক্ষেত্রে এক্সটেন বের করবো, তো কি লিখবা? প্রথম অন্ধকারের ক্ষেত্রে আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখি, এভাবে লিখতে পারলে আমাদের ভালো লাগে। 4 মার্কের জন্য আসে এরকম সাধারণত প্রশ্ন। ঠিক আছে, যে প্রথম অন্ধকারের ক্ষেত্রে যে কোনো তুমি একটা বের করে নিতে পারো, প্রথম অন্ধকারটাও বের করে নিতে পারো আগে, অথবা তোমরা হচ্ছে ওটাও বের করে নিতে পারো, পঞ্চম উজ্জ্বলটা। প্রথম অন্ধকারের ক্ষেত্রে, প্রথম অন্ধকারের ক্ষেত্রে, তাহলে আমরা এটা যখন আমরা টপিক দিয়ে দিব প্রথম অন্ধকারের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের আর ঝামেলা হলো না। তাহলে আমরা এক্সএন বের করব। যেহেতু প্রথম অন্ধকার বলেছি, অবশ্যই আমরা কিন্তু অন্ধকারের সূত্রটা ব্যবহার করব। অন্ধকার ডোরা বা ধ্বংসাত্মক বাড়িটা কি, 2n-1 ডিভাইড বাই 2 ইন্টু ল্যামডা ডি ভাগ এ। এখান থেকে আমরা এক্সএনটা বের করে নিব। তারপর tan থেটা 1, আমরা মনে হয় থেটা 1 ধরেছি চিত্রের মধ্যে, থেটা 1 ইজ ইকুয়াল টু xn ডিভাইড বাই d বসাবো, xn ডিভাইড বাই d। অতএব থেটা 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স xn ভাগ d। হিসাব নিকাশ তোমরা নিজে করবা, আমি আর হিসাব নিকাশ করছি না, সিম্পল হিসাব নিকাশ। তারপর লিখবা পঞ্চম উজ্জ্বলের ক্ষেত্রে, পঞ্চম উজ্জ্বলের ক্ষেত্রে, পঞ্চম উজ্জ্বলের ক্ষেত্রে কি করব আমরা? পঞ্চম উজ্জ্বলের ক্ষেত্রে আমরা সিমিলারলি xn বের করব। মনে রাখবো আমরা যে এখানে ভালো করে খেয়াল করো, যখন অন্ধকার আমি লিখছি তখন কিন্তু অন্ধকারের সূত্র বসাবো আমরা, যখন আমরা উজ্জ্বল লিখছি তখন কিন্তু আমরা উজ্জ্বলের সূত্র বসাবো। xn ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? xn ইজ ইকুয়াল টু হবে n ইনটু ল্যামডা ডি ডিভাইড বাই a। এখানে হিসাব নিকাশ করব আমরা, হিসাব নিকাশ করার পরে আমরা হচ্ছে tan থিটা বসাবো, tan থিটা 2 বসাবো। হ্যাঁ, tan থিটা 2 ইজ ইকুয়াল টু xn ডিভাইড বাই d। এখান থেকে আমরা থিটা 2 বের করে নিব, tan ইনভার্স xn ডিভাইড বাই d। অতএব তারপর ওই কথাটা লিখবো, প্রথম অন্ধকার এবং পঞ্চম উজ্জ্বলের কৌণিক ব্যবধান থেটা ইজ ইকুয়াল টু, থেটা ইজ ইকুয়াল টু থেটা 2 বিয়োগ হচ্ছে থেটা 1। বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব, বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব। ছোটটা থেকে বড়টা বাদ দিলে আবার নেগেটিভ আসবে, দরকার নেই। ব্যবধান চেয়েছে আমাদের, ছোটটা থেকে বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব। তাহলে এই কনফিউশন যেন থাকে না। একই পাশেই আমরা বাই ডিফল্ট ধরে নিব, বিপরীত পাশে করার দরকার নেই। ঠিক আছে, যদি উল্লেখ থাকে একেবারে তখন সেটা তো তোমাদেরকে কিভাবে করতে হয় বুঝতেই পারছো। উল্লেখ থাকলে শুধুমাত্র যোগ করলেই হবে রে বাবা, থেটা 2 প্লাস থেটা 1। ঠিক আছে, কোনো কঠিন কোনো কথা না। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখো তো যেটা লিখেছিলাম, কেন্দ্রীয় উজ্জ্বল হতে উভয় পার্শ্বের প্রথম উজ্জ্বল ডোরাদ্বয়ের কৌণিক সরণ কত, এটা অলরেডি আমরা করে ফেলেছি, আগের প্রশ্নে আমরা বলে দিয়েছি। 2 থেটা হিসাব করতে হবে, 2 থেটা আমরা হিসাব করব। ঠিক আছে, 2 থেটা আমরা হিসাব করব, 2 থেটা আমরা হিসাব করব। এইবার দেখো, এইবার আমরা একটু একটু এই ধরনের প্রশ্ন যদি আসে, ইদানিং কিন্তু একেবারে আসে না, বিভিন্ন বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে হয়তো বা কম আসছে এই ধরনের প্রশ্ন, যে আমি একটা পর্দা দিয়েছি, একটা ব্যতিচার পরীক্ষা করছি, সর্বোচ্চ কত সংখ্যক ডোরা ওই পর্দায় গঠিত হবে, সর্বোচ্চ কত সংখ্যক ডোরা ওই পর্দায় গঠিত হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য। এইচএসসি তেও কিন্তু আসে। একটা পর্দা আমি যে যুক্ত করেছি এই প্রশ্ন অনুসারে আমরা দেখাচ্ছি। তো এখানে একটা ছোট থিওরি তোমাদেরকে দেখাবো,
যে আমরা ওই সাইন থিটার কথা বলেছিলাম না, ওই সাইন থিটাটা একটু দেখাবো, সাইন থিটাটা একটু দেখাবো আজকে। ঠিক আছে, সাইন থিটাটা অনেক সময় তোমাদের দেখানো হয় নাই। দেখো আমি একটু খেয়াল করো, যদি আমরা একটু কথা বলি, আচ্ছা এটা পর্দা নিলাম, বড় করে পর্দা নিলাম। এই থিওরিটা ভালো করে খেয়াল করবা। এই 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 ঠিক আছে, এটা S1 S2। তো আমাদের এরকম ছিল যে এখানে আমরা S1, আমি যদি একটু আবার ওই যদি প্রথমের দিকে একটু চলে যাই দাগানোর জন্য, এই যে এটা ছিল হচ্ছে, এটা P বিন্দু ছিল, এটা হচ্ছে S1 ছিল, এটা ছিল S2, S1 ছিল, S2 ছিল, তারপর এখানে P বিন্দু ছিল, এটা P বিন্দু, এখান থেকে এখানে যে মিলিত হয়েছিল, তাই না, এখান থেকে মিলিত হয়েছিল। চিত্রটা ভালো হলো না, আমি একটু এই পাশে আরেকবার দাগাই, চিত্রটা একটু ভালো হওয়া দরকার। এই এই হ্যাঁ, বড় করে একটু দেখালাম, S1 S2, এটা একবার মাঝখানে, এটা হচ্ছে মাঝখানে। তো এটা নিলাম হচ্ছে P বিন্দু, এটা নিলাম হচ্ছে S1 S2। ওকে, এখন এটার নাম দিয়েছিলাম আমরা x1, এটার নাম দিয়েছিলাম আমরা x2, তাই তো, x2 আর x1 নাম দিয়েছিলাম। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখি আমরা, এগুলো তো সব খুবই সূক্ষ্ম জিনিস। তো এখানে যদি আমি এখান থেকে এখানে লম্ব টানি, খেয়াল করে দেখো তো, এখানে যদি লম্ব টানি, এই যে লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম, হ্যাঁ, তো এটা কিন্তু এটার সঙ্গে মিলেছে বিষয়টা এরকম না, লম্ব টানলাম, তাহলে এইটুকা S1 এর যদি নাম দিলাম হচ্ছে মনে করো M দিলাম, M দিলাম, এইটুকা S2M হচ্ছে পথ পার্থক্য। দেখো তো বোঝা যায় কিনা, S2M হলো পথ পার্থক্য। এটা বোঝার কথা, খুবই সহজ কথা, পথ পার্থক্য। খেয়াল করে দেখো, এইটা অতিক্রম করেছে হচ্ছে x1 পর্যন্ত দূরত্ব, আর এখান থেকে আগত আলোক রশ্মিটা অতিক্রম করেছে দেখো এই x2 পর্যন্ত দূরত্ব। তাহলে আমি যদি এটার সাথে এখান থেকে লম্ব টানি, তার মানে কি এইটুকা এই এই M থেকে P পর্যন্ত x1, এখান থেকে লম্ব টানলে এই পর্যন্ত x1 হবে, x1, আর যেহেতু এইটুক বড়, এটার এই পথটা বড়, কতটুকু বড়, x2 বিয়োগ x1 পরিমাণ পথ বড়, ইজিক্যাল টু x2 বিয়োগ x1। তো এই পথটা কিন্তু তার বড়, তাহলে এটাকে আমরা বলতেছি পথ পার্থক্য, মানে এই পথের চাইতে এই পথটা S2M পরিমাণ বড়, এই পথটাকে বলতেছি আমরা পথ পার্থক্য। ঠিক আছে, তো পথ পার্থক্য, তো এইটা তো খুবই, থেটার মানটা খুবই ছোট, বেসিক্যালি এত দূরে যায় না। যাই হোক, এটার নাম হচ্ছে আমরা দিয়েছি থেটা, এটার নাম যদি থেটা হয়, খেয়াল করে দেখো, এটার নাম যদি থেটা হয়, এটার নাম যদি থেটা হয়, তাহলে এই যে এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব টানি, যোগ করি, এই যে এটা খেয়াল করো, এই যে এইটার নাম, এই যে এটা, হ্যাঁ, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটার নামও কিন্তু থেটা হবে। আচ্ছা, এটা থেটা পরে নিচ্ছি, এটা থেটা নিলাম, ঠিক আছে, তো এইটা থেটা, এখানে লম্ব টেনেছি, ঠিক আছে, লম্ব টেনেছি, তাহলে দেখো তো এইটা একটা, যে আমি যদি বলি S2 M এবং S2, S1 M এবং S2 একটা সমকোণী ত্রিভুজ, S1 M S2 সমকোণী ত্রিভুজ হতে। তো এখানে একটা জিনিস আমরা ধরে নিই, কি ধরে নিই, যেহেতু থেটার মানটা খুবই ছোট, সেহেতু আমরা ধরে নিই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যাই হোক, এখন যদি তুমি এখানে বলো যে সাইন থেটা সমান কত, দেখো তো সাইন থেটা সমান কত লিখতে পারি, একটু দেখি তো, আমরা পথ পার্থক্যের সাহায্যে লিখবো। এইটা যদি থেটা হয়, দেখো খেয়াল করে, এইটুকা S2M হচ্ছে তোমার লম্ব, তাহলে S2M মানে আমার এই যে, দেখো তো আমি যদি এটা ত্রিভুজ দাগিয়েছি, আমি যদি এইটুকার নাম দিয়েছি হচ্ছে A, আমাদের জানা আছে যে এইটুকার নাম হচ্ছে A, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই থিওরিটা আমি প্রথমে দেখাই না, সবসময় এটা পরে রাখি, কারণ আমাদের এটা তেমন লাগে না, এই একটা প্রশ্নের সলিউশন করতে শুধুমাত্র লাগে, মানে এই সমীকরণটা আমরা ব্যবহার করতে চাই না, আসলে এই সমীকরণটা আসলে ব্যবহার করতে চাই না। খেয়াল করে দেখো যে S1 M S2 এই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে,
এই সমকোণী ত্রিভুজ, এই দাগটা ভুলে যাও আপাতত, ওই যে কেন্দ্রীয় উজ্জ্বলের দাগটা ভুলে যাই আমরা, হ্যাঁ, এটা মনে করো নাই। তো এইটুকটা যদি আমি লম্ব টানি S2 থেকে এই S2P এর উপর, তাহলে এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান হবে, তাহলে S2M টা হবে হচ্ছে পথ পার্থক্য। আর এটা দেখো তো, এইটাকে যদি আমি থেটা ধরি, তাহলে হবে হচ্ছে এটা লম্ব, S2M হল লম্ব, আর অতিভুজ হবে হচ্ছে S1 S2, তাহলে আমি S1 S2 লিখলাম। তো আমরা লিখতে পারি না যে সাইন থেটা ইজ ইকুয়াল টু S2M মানে হচ্ছে পথ পার্থক্য, উপরে পথ পার্থক্যের জায়গায় লেখা হচ্ছে x2 বিয়োগ x1, আর নিচে লেখা হচ্ছে a, তাহলে x2 বিয়োগ x1 ইজ ইকুয়াল টু a সাইন থেটা। তার মানে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? a সাইন থেটা পেয়েছি। পথ পার্থক্য ইজ ইকুয়াল টু পথ পার্থক্য ইজ ইকুয়াল টু a সাইন থেটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। পথ পার্থক্য ইজ ইকুয়াল টু a সাইন থেটা লিখতে পারি, ঠিক আছে। এই যে x2 বিয়োগ x1 ইজ a সাইন থেটা, একটু মনে রাখি আমরা যে পথ পার্থক্য যেটা আমরা লিখেছি x2 বিয়োগ x1, ঠিক আছে, সেটা সমান সমান a সাইন থিটা লিখা যায়, a সাইন থিটা কিন্তু লিখা যায়। আমাদের জানা আছে যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য সমান কত, মনে আছে? পথ পার্থক্য গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ছিল হচ্ছে n ল্যামডা, মনে আছে? যে ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক আর ল্যামডা ভাগ 2 এর হচ্ছে বিজোড় গুণিতক পথ পার্থক্য। আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে x2 বিয়োগ x1 যে সূত্রটা আমরা লিখেছিলাম, যে n ল্যামডা আমরা পড়েছিলাম আগের ক্লাসে, মানে পড়েছিলাম, এই যে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু n ল্যামডা, একটু খেয়াল করো, পথ পার্থক্য ইজ ইকুয়াল টু n ল্যামডা, মানে 2n ইনটু ল্যামডা ভাগ 2, যেটাকে বলেছিলাম যে ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক পথ পার্থক্য, তখন বলেছিলাম আমরা গঠনমূলক ব্যতিচার। সিমিলারলি আমরা বলেছিলাম পথ পার্থক্য ইজ ইকুয়াল টু ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক 2n - 1 ইনটু ল্যামডা ভাগ 2। তাহলে এখন আমরা দেখো এইটা পেলাম, তো এখানে আমরা কিন্তু একটা জিনিস পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কিন্তু a sin θ ইজ ইকুয়াল টু দুটো জিনিস লিখতে পারি, ওই দুটো জিনিস একটু লিখে দেখাবো তোমাদের। যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা লিখতে পারি এখন a sin θ পথ পার্থক্য ইজ ইকুয়াল টু n ল্যামডা, নাম্বার 1। তারপর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা লিখতে পারি a sin θ ইজ ইকুয়াল টু 2n - 1 ইনটু ল্যামডা ভাগ 2, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু যেহেতু পথ পার্থক্য ইজ ইকুয়াল টু আমরা ওই গঠনমূলকের ক্ষেত্রে n ল্যামডা পেয়েছিলাম এবং ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম, এখন যেহেতু আমরা এই ফর্মুলা অনুযায়ী পেলাম যে a sin θ, এইটা কিন্তু থেটা, ঠিক আছে, এইটা থেটা। এখন খেয়াল করো, এইটা যদি থেটা হয়, ওই জ্যামিতিক হিসাব নিকাশ করলে এইটাও থেটা হবে, এই যে এটাও থেটা হবে। এটা কিভাবে থেটা হবে এটা দেখার আমার দরকার নাই, এত ব্যাখ্যা দরকার নাই আমাদের। এইটা যদি থেটা হয়, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এইটা যদি থেটা হয় এটাও আমার থেটা কিন্তু হবে। কোন শর্তে হবে? এইটা যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়। কিরকম? যে এই যে আমরা পথ পার্থক্য লিখলাম না, এই পথ পার্থক্য আর S1M যদি সমান হয়, সেক্ষেত্রে জ্যামিতিক ভাবে সম্পাদ্য উপপাদ্য অনুসারে এইটাও থেটা হবে। তখন কিন্তু এই থেটাকে দেখো আমি এখন কিন্তু কি বলতে পারতেছি, এই লাল কালির থেটাকে কিন্তু এখন আমি ওই কোণটা বলতে পারতেছি, কৌণিক ব্যবধান, যেটা আমরা tan থেটা দিয়ে বের করলাম। তো আমরা কেন বলছি যে এটা ব্যবহার করলে অনেক সময় কনফিউশনের সৃষ্টি হয়, একটা কারণেই বলছি যে এটা থেটা আর এটা থেটা সমান হয় তখন যখন হচ্ছে এই S1M S2 সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়। সমদ্বিবাহু মানে কি? যে এইটা এবং এটা সমান যখন হয়। তো এটা কখন প্রযোজ্য? থেটার মান যখন খুবই ছোট হয় সেক্ষেত্রে প্রযোজ্য। তো এই শর্ত সাপেক্ষে কিন্তু এটা প্রযোজ্য। এই জন্য আমরা ওই কৌণিক ব্যবধান বের করার সময় এই এই যে লাল কালি যে থিটাটা লিখেছি, এটা তো কৌণিক ব্যবধান, এই যে পি বিন্দু, এই যে দেখো এটা এটা কিন্তু কৌণিক ব্যবধান, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পি বিন্দু, এই যে থেটা, লাল কালির থেটা, এটা কিন্তু আমরা ব্যবহার করি না, বা করলে যে ভুল হবে বিষয়টা এরকম না, একটু কম বেশি রেজাল্ট হতে পারে, তাই আমরা ব্যবহার করি না, যেহেতু এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে যে এটা সমদ্বিবাহু সমকোণী হইলে কিন্তু এই থেটা আর এই থেটা কিন্তু সমান হবে।
তখনকার কিন্তু এই থেটাকে সেটা সমান হতে হলে না হলে কিন্তু আমি এটাকে ওই কৌণিক ব্যবধানটা বলতে পারবো না কেন্দ্রে উজ্জ্বল হতে, যার কারণে আমরা ওই সূত্রটাকে পরিহার করে চলে আসি। এটা কি ব্যবহার করলে হবে না স্যার? হ্যাঁ, এটা ব্যবহার করলেও উত্তর আমাদের মিলে যাবে, প্রায় কাছাকাছি হবে। এটা ব্যবহার করলেও সমস্যা হবে না, বা নাম্বার তোমাকে কাটা হবে বিষয়টা এরকমও না, নাম্বার কাটাও হবে না। a sin θ = n ল্যামডা, তোমাদের কাছে n ল্যামডা বা a sin θ = এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এইবার খেয়াল করো তো, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করি যে a sin θ এবং এটা আমি ব্যবহার করব। একটু ভালো করে খেয়াল করি, আমি এখানে দাগায় দেখাচ্ছি, একটা জিনিস একটু দাগায় দেখাচ্ছি, দেখো তো এইটা, এখান থেকে আমি যখন বললাম যে এইটা, তো আমি দেখো এটা একটা স্লিট, এখানে একটা স্লিট, এটা বোঝার ব্যাপার, না বুঝলে মুখস্থ করাতে পারতাম, বুঝায় বুঝায় পড়াচ্ছি। S1 S2, এইটা কিন্তু আলো বের হচ্ছে, এইটা কিন্তু আলো বের হচ্ছে, তো দেখো এইটা আলো বের হচ্ছে, এটার নাম হচ্ছে, মনে করি এখানে এখানে আমার হচ্ছে এই কৌণিক ব্যবধান বের করতে পারছি, এটার নাম হচ্ছে থেটা। তো এখানে তো থেটা, এখন যদি এরকম হয় এখানে তো থেটা, এটাও থেটা, হ্যাঁ সবই থেটা। তা বললাম স্যার না আরো উপরে চলে গেছে মনে করো, এটাও থেটা, সবই থেটা, কৌণিক ব্যবধান কত নম্বর? এখন প্রশ্ন হচ্ছে থেটার মান এরকম করে দেখো তো, তোমাকে কমন সেন্স থেকে প্রশ্ন করি, এই থেটার মান সর্বোচ্চ কত হতে পারে বলো দেখি, পারি কিনা? মানে আমার পর্দায় আমি যদি ডোরা দেখতে চাই, দেখো এই থেটার মান কত, মনে করো এটার নাম 15 ডিগ্রি, এটার নাম 30 ডিগ্রি, 90 ডিগ্রি, ভেরি গুড, 90 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারে। মানে আমি পর্দায় যদি ডোরা দেখতে চাই, আমি যে থিওরিটিক্যালি, আসলে 90 ডিগ্রি হলে আমরা দেখতে পাবো না, বেসিক্যালি অসীমে দেখতে পাবো, অসীমে অনেক দূরে দেখো। কিন্তু এখন দেখো তো, আমার যদি এরকম কোণ যদি এইটা হয়ে হয়ে কোণটা যদি দেখো তো এই 90 ডিগ্রি পর্যন্ত হয়, 90 ডিগ্রি পর্যন্ত হয়, তবে কিন্তু আমি পর্দায় দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, সেটা অসীমে হোক না কেন। কিন্তু এখন যদি 90 এর চাইতে কোণের পরিমাণটা বেশি হয়, 90 এর চাইতেও যদি কোণের পরিমাণটা, 90 এর কম হলে আমাদের কোনো সমস্যা নাই, দেখো তো এখান থেকে আসাতে 90, সমস্যা নাই। 90 এর বেশি হলে, 90 এর বেশি হওয়া মানে কি, 90 এর বেশি, দেখো তো এই যে আলোটা গেছে, আলোটা গেছে, আলোটা গেছে, আলোটা যদি এই পাশ থেকে এই পাশে নাই প্রবেশ করে, আলো যদি এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে, যে ডান পাশে যদি প্রবেশ নাই করে, তাহলে আমাদের বাতিচার ঘটার তো কোনো প্রশ্নই ওঠে না। তো 90 ডিগ্রির বেশি হওয়া মানে কি, যে কোন দেখো আমি একটা 90 ডিগ্রি বেশি কোন দাগাচ্ছি, এই যে এখানে সাপেক্ষে যে দাগা, এখানে দাগালাম, এটা মনে করো 90 ডিগ্রি, তো এইটাই 90 ডিগ্রি বেশি দাগাচ্ছি, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে আমার এই যে এই লাইনের বাম পাশে নিয়ে আসছি, তার মানে কি আলো ডান দিকে প্রবেশই করে নাই, আলো ডান দিকে প্রবেশ করে নাই মানে ব্যতিচার ঘটনার কোনো প্রশ্নই উঠে না, ব্যতিচার ঘটার কোনো প্রশ্নই উঠে না। তাহলে আমরা এই পর্দায় সর্বোচ্চ সংখ্যক ডোরা দেখতে পাবো, কতক্ষণ পর্যন্ত ডোরা দেখতে পাবো? থেটার মান 90 ডিগ্রি পর্যন্ত। 90 এর বেশি হলে ব্যতিচার ঘটবে না, বা তরঙ্গের উপরিপতন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তরঙ্গ যদি এই দুইটা ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ না করে, ব্যতিচার হবে কিভাবে, তরঙ্গের উপরিপতন হবে কিভাবে, হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার মানে কি, তার মানে যে এই যে এখানে এই পর্যন্ত আমি সর্বোচ্চ নিলাম, এই 90 ডিগ্রি হলেও আসলে বেসিক্যালি হলো না, হয় না, তবুও আমি ধরে নিচ্ছি 90 ডিগ্রি, তার বেশি হওয়ার কোনো প্রশ্নই উঠে না। 90 ডিগ্রি যদি বেশি কোণ হয়, তাহলে সেটা ওই এই দুইটা চির দিয়ে আলো ভিতরে প্রবেশ করার কোনো প্রশ্ন থাকছে না, ব্যতিচার ঘটনার কোনো প্রশ্ন উঠছে না। তাই আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে সর্বোচ্চ সংখ্যক ডোরা, তখন আমরা থেটার মানটা 90 ডিগ্রি ধরে নিব, থেটার মানটা আমরা 90 ডিগ্রি ধরে নিব, ঠিক আছে? যে সর্বোচ্চ সংখ্যক কত সংখ্যক ডোরা পর্দায় গঠিত হবে, তখন আমরা থেটার মান কত ধরবো? 90 ডিগ্রি লিখবো আমরা, যে সর্বোচ্চ সংখ্যক ডোরা পাওয়ার জন্য থেটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, এবং আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। এই দুইটা সূত্র ব্যবহার করে অঙ্ক কিভাবে করব সেটা আমি এখনই আমি তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনডিসি তে এই ধরনের টাইপের প্রশ্ন গতবার হয়েছে, আমি করে দিয়েছি, তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? কঠিন কোনো কিছু না, সহজ। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই আগের প্রশ্নেই, যে পর্দায় যে পরীক্ষাটা আমরা করলাম, ব্যতিচার পরীক্ষা, যে চিত্রটা আমরা এঁকেছি প্রশ্নের মধ্যে, যেটা এঁকেছি সেই প্রশ্নে আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে, দেখো এটা আমাদের চিত্র ছিল, এটা আমাদের প্রশ্ন ছিল গত ক্লাসে। তো আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, উল্লেখিত পরীক্ষায় পর্দায় মোট কতটি ডোরা গঠিত হবে? আমি যদি আবারও দেখাই তোমাদের, উল্লেখিত পরীক্ষায় পর্দায় মোট কতটি ডোরা গঠিত হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি তোমায় দেখাচ্ছি, আশা রাখি বুঝতে পারবা। সর্বোচ্চ সংখ্যক ডোরার ক্ষেত্রে এবার আমরা
সর্বোচ্চ ডোরা গঠিত করবে, সর্বোচ্চ ডোরা গঠন করবে। ঠিক আছে, এখন সর্বোচ্চ ডোরার ক্ষেত্রে সর্বোচ্চ, আমাদের প্রশ্ন কিন্তু বলে নিচ্ছে আবারও যে পর্দায় উল্লেখিত পরীক্ষায় পর্দায় সর্বোচ্চ কত সংখ্যক ডোরা হতে পারে, ঠিক আছে, গঠিত হতে পারে। সর্বোচ্চ আসলে যেটা আমরা বের করব, এতগুলা ডোরা আসলে গঠিত হবে না, কারণ এত বড় পর্দা আমরা দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমাদের যদি প্রশ্ন আসে তাহলে তো আমাদেরকে বের করে দেখাতেই হবে। এই কেটে যাবে মনে হয়, একটু দিয়ে দিও, লিংক দিয়ে দিলে আমি একটু আবার একটু করাবো, অঙ্কটা করাবো। সর্বোচ্চ সংখ্যক ডোরার ক্ষেত্রে এটা কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি মনে করছি এই ধরনের প্রশ্ন এইবারের পরীক্ষায় আসবে এইচএসসি তে, অন্যান্য তো যে পর্দায় মোট কতটি ডোরা গঠিত, পর্দায় মোট কতটি ডোরা গঠিত হবে, এই ধরনের প্রশ্ন যেহেতু পরীক্ষায় আসে, সেহেতু আমাদের এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এবারের প্রশ্ন হচ্ছে পর্দায় সর্বোচ্চ কত সংখ্যক ডোরা গঠিত হবে। ঠিক আছে, পর্দায় সর্বোচ্চ কত সংখ্যক ডোরা গঠিত হবে। তো আমাদের প্রশ্নটা যদি আমি আরেকবার আমি যদি লিখে নিই তোমাদের জয়েন করতে করতে, উল্লেখিত পরীক্ষায় পর্দায় মোট কতটি ডোরা গঠিত হবে, সর্বোচ্চ কতটি বা মোট কতটি, মোট পর্দায় সর্বোচ্চ কতটি, সর্বোচ্চ লিখি আমরা, সর্বোচ্চ বা মোট কতটি ডোরা গঠিত হবে। সর্বোচ্চ সংখ্যক ডোরার ক্ষেত্রে আমরা কি লিখবো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো তো খেয়াল করে এ সাইন থিটার সাহায্য নিচ্ছি আমরা, এ সাইন থিটার সাহায্য কিন্তু আমরা নিচ্ছি যে সর্বোচ্চ সংখ্যক ডোরার ক্ষেত্রে আমরা এ সাইন থিটা। এখন প্রশ্ন দেখো ভালো করে খেয়াল করবা, কিন্তু এটা কিন্তু একটু মানে খুবই সহজ বলতে পারি, কঠিন কিছু না, একটু বোঝার জন্য, বোঝার একটু ব্যাপার আছে। তো পর্দা দেখো তো, এটা এটা একটা বিশাল বড় পর্দা, এটা মাঝখান, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, ভালো করে খেয়াল করবো, কেন্দ্রীয় উজ্জ্বল। আমরা কিন্তু গত ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, গত ক্লাসে বলছি, আমরা কিন্তু শুধুমাত্র হিসাব নিকাশ করছি। এখানে মানে অতিরিক্ত বুঝার কিছু নেই যে না আমি বুঝতে পারবো না বা বুঝতে পারছি না। তুমি যদি বলো যে বুঝতে পারছি না, তাহলে তোমার গাফিলতি আছে। ঠিক আছে, কারণ এটা বোঝা না বোঝা, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ শিখাচ্ছি, যেখান থেকে এখানকার দূরত্ব, ওখানকার দূরত্ব, এই তো শিখাচ্ছি, আর কি শিখাচ্ছি। কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে এই দিকে আমার পর্দায় মনে করো এটা বড় পর্দা, এটাই মনে করো পর্দা, ফর এক্সাম্পল এটা পর্দা, এই পর্যন্ত পর্দা মনে করো, আমি ধরে নিলাম যেটা পর্দা। তো ঠিক আছে, তো এই দিকে হচ্ছে যত সংখ্যক ডোরা থাকবে, উজ্জ্বল অন্ধকার সবই তো থাকবে, এই দিকেও তো থাকবে, এদিকেও থাকবে না। তো আমরা প্রথমে উজ্জ্বল ডোরাটা বের করে নিই, উজ্জ্বল ডোরাটা আগে বের করে নিচ্ছি। তাহলে উজ্জ্বল ডোরা যখন বের করে নেবো, এই সাইন থিটা n ল্যামডা লিখবো। উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমি লিখে নিই যদি একটু, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে যোগ বিয়োগটা কিভাবে করবো এটা একটু দেখবো। উজ্জ্বল ডোরার ক্ষেত্রে sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। তো আমরা একটু এখান থেকে a sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু n ল্যামডা লিখলাম। তো এখান থেকে n ইজ ইকুয়াল টু কত পাবো দেখো তো, n ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে a ডিভাইড বাই ল্যামডা, a ডিভাইড বাই ল্যামডা। তো এর মান হচ্ছে 0.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর ল্যামডার মান হচ্ছে 3800 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো দেখো তো n এর মান কত পেয়েছি, n এর মান আমি যদি একটু 1000
315.78 মনে রাখবো আমরা এইটা পয়েন্ট যখন পাবো মনে রাখবো আমরা এই আমরা যেমন ওই যে গণিত যখন ক্যালকুলেশন করি না যখন কি লিখি যে 1.67 তো 1.7 লিখি মানে এক যোগ করে দিই এই ক্ষেত্রে কিন্তু 1.78 1315.78 মানে কিন্তু 1316 আমি লিখবো না 1316 আমি লিখবো না কারণ আমি 1315টা হচ্ছে উজ্জ্বল ডোরা পাবো তারপরে তো আমি উজ্জ্বল ডোরা পাচ্ছি না তাহলে আমি কেন লিখবো এখানে কিন্তু ওই গণিতের হিসাব কিন্তু বাদ দিতে হবে তোমার আমি যদি এখানে বলি যে 1315.8889 তবুও আমি 1316 লিখবো না আমরা এখানে লিখবো হচ্ছে 1315 লিখবো 1315 পার হয়ে যতই হোক না কেন আমি 1315 লিখবো 1315 এখানে হয়েছে 0.78 আমি কিন্তু ইচ্ছা করে 1316 লিখতে পারতাম লিখবো না এখানে হবে না লিখলে কারণ আমার তো এখানে হচ্ছে উজ্জ্বল অন্ধকার আছে সবই তার উজ্জ্বল না সবই যদি উজ্জ্বল হইতো তাহলে কিন্তু আমি 1316 লিখে ফেলতাম ঠিক আছে এখানটা এইখানে মধ্যে সবগুলো তো আমার উজ্জ্বল না সবগুলো অন্ধকার না সবগুলো উজ্জ্বল না তাই আমি কিন্তু ফ্র্যাকশনটাকে বাদ দিয়ে লিখবো এই যে 1315 পয়েন্ট সামথিং আসছে পয়েন্ট এখানে যদি 78 না থেকে যদি 88 থাকতো তবুও কিন্তু আমি লিখতাম না আমি 1315 লিখতাম এবার দেখো অন্ধকার ডোরার ক্ষেত্রে হিসাবটা খুবই সহজ একটু বললেই তোমাদের মজা লাগবে অন্ধকার ডোরার ক্ষেত্রে কারণ এখন প্রশ্ন অন্ধকার ডোরা কেন বের করছি তা আমি তো এই পাশে যে বের করছি এই দূরত্বটাকে আমরা কি বলি এই দূরত্বটাকে xn বলি স্যার হ্যাঁ xn বলি তো তাই না তো এই দূরত্বের মধ্যে কি শুধুমাত্র উজ্জ্বল ডোরাই আছে নাকি না অন্ধকার ডোরা নাই হ্যাঁ অন্ধকার ডোরাও তো আছে আমি তো বলি নাই যে শুধু শুধু অন্ধকারটা বলি নাই ঝামেলা পাকাই গেল তাহলে অন্ধকার ডোরার ক্ষেত্রে আমি অন্ধকার সূত্র ফেলবো a sin theta is equal to হচ্ছে 2n minus 1 into lambda ভাগ 2 এটা আমাদের সূত্র তো এখান থেকে আমি ওই আগের মতোই ব্যবহার করব যে 2n minus 1 is equal to 2a ভাগ lambda এখান থেকে 2n minus 1 is equal to 2 গুণ 0.5 গুণ 10 to the power minus 3 divided by 3800 গুণ 10 to the power minus 10 ওকে হ্যাঁ বের করলাম এখান থেকে 2n এর মান আমি কত পাবো 2n এর মান পাচ্ছি দেখো তো 2n is equal to এটার মান পাচ্ছি 2632.57 আচ্ছা 2n is equal to 2600 আচ্ছা হিসাব নিকাশ আমি অত দেখাবো না আমি এখানে সরাসরি n এর মানটা লিখি n এর মান হচ্ছে 1316.28 বলতো কত লিখবো 1316 লিখবো কিন্তু ফ্র্যাকশনটা বাদ দিয়ে লিখবো 1316 পাবো আমরা এতটি এখন বলো যে আমরা কিন্তু n বের করলাম এই ক্ষেত্রে উজ্জ্বল বের করলাম অন্ধকার বের করলাম এখন বলো তো বিষয়টা খেয়াল করো তো যে a sin theta is equal to n lambda লিখলাম তোমাদের যদি চিত্রটা আরেকবার দেখাই এই যে থিটা এই sin theta is equal to n lambda তাহলে এক পাশেরটার জন্য লিখেছি কিন্তু উভয় পাশের জন্য তো লিখি নাই তাহলে এখন দেখো খেয়াল করে যে আমার এই n is equal to 1315টা উপরে থাকবে উপরে যদি 1315টা উজ্জ্বল ডোরা থাকে নিচেও তো 1315টা উজ্জ্বল ডোরা থাকবে হ্যাঁ থাকবে উপরে যদি 1316টা অন্ধকার ডোরা থাকে নিচেও 1316টা অন্ধকার ডোরা থাকবে হ্যাঁ থাকবে তা লিখে ফেলি মোট ডোরার সংখ্যা দেখো তো খেয়াল করো আমি লিখবো বুঝতে পারো কিনা 1315 যোগ 1315 উপরের অংশ উপরের উজ্জ্বল আর নিচের উজ্জ্বল অংশ লিখলাম প্লাস 1316 যোগ 1316 নিচের অংশ লিখলাম নিচের হচ্ছে এটা এই 1315 উপরের অংশের উজ্জ্বল 1315 নিচের অংশের উজ্জ্বল 1316 উপরের অঞ্চলের অন্ধকার নিচের অঞ্চলের অন্ধকার প্লাস 1 এটা ধরবা না তুমি কেন্দ্রীয় উজ্জ্বলটা ধরবা না কেন্দ্রীয় উজ্জ্বল হিসাবের মধ্যে আমি নিই না কোন নাম্বারিং এর মধ্যে তো কেন্দ্রীয় উজ্জ্বল পড়ে না কিন্তু যখন তোমাকে পর্দায় ডোরা সংখ্যা বের করতে বলবে
তখন তো কেন্দ্রীয় উজ্জ্বলটার সংখ্যায় আসতেই হবে। তাহলে আমাদের হিসাব নিকাশ এরকম ভাবে লিখতাম আমি, 1315 গুণ 2 যোগ 1315 গুণ 2 মানে উপরে 1315 নিচে 1315 উজ্জ্বল, যোগ যোগ 1316 গুণ 2 যোগ 1 ইজ ইকুয়াল টু যা হবে সেটা 5263, 5263। ওকে, এইটা আমাদের হিসাব নিকাশটা বুঝতে পেরেছো কিনা? হিসাব নিকাশটা কি বুঝতে পেরেছো যে কিরকম? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আগে থেকেই বলতেছি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগ আবার তোমাকে যদি না বুঝিয়ে দিই তুমি কিন্তু আবার বুঝবা না, বা নিজে স্টাডি করে বুঝতে হবে এই আর কি। আমি না বুঝালে যে বুঝবা না বিষয়টা এরকমও না, নিজে স্টাডি করতে হবে। তা আমি একটু বলে দিলে তোমাদের একটু সুবিধা হলো কেন এরকম হচ্ছে। তাহলে উপরের অংশ নিচের অংশ, এন মানে 1315 উজ্জ্বল, কিন্তু কারণ উজ্জ্বল কেন বলছি, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কিন্তু এই সূত্র ব্যবহার করেছি। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই অঙ্কের মাধ্যমে তুমি যে কোনো সংখ্যক, মনে করো আমাকে এখন বললো এই এইটুকু একটা দূরত্ব দিয়ে দিল যে এইটুক দূরত্বের মধ্যে কতগুলা ডোরা গঠিত হবে, আমি কিন্তু এখন পারবো। তো আমি যখন একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো বললো যে পর্দার দৈর্ঘ্য দিয়ে দিল, মনে রাখবা পর্দার দৈর্ঘ্য দিয়ে দিল যে পর্দার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার 2 মিটার 3 মিটার। তো পর্দার দৈর্ঘ্যে খেয়াল করে ভালো করে কথাটা, পর্দার দৈর্ঘ্যে আমি যে সূত্রটা বসালাম, ঠিক আছে, পর্দার দৈর্ঘ্যে ওই পর্দার দৈর্ঘ্য নিয়ে কিন্তু কাজ করতে হবে। আবার অতটুকুর মধ্যে কতগুলা উজ্জ্বল ডোরা কতগুলো অন্ধকার ডোরা আমাদের কিন্তু বের করতে হবে। এবং মনে রাখবা যদি আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলটা তো গণনায় আনতে হবে, কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় উজ্জ্বলটা কিন্তু আবার ওই 1 যোগ করে দিতে হবে কিন্তু, কারণ ওই 1 ওটা কিন্তু আমরা যোগের মধ্যে রাখি না, কারণ আমরা থিওরি পড়লে তো এটাই লাভ। থিওরিতে কখনোই কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বলকে আমরা কোনো নাম্বারিং দিই নাই, 1 2 3 দিই নাই, ওই যে এন ল্যামডা দিয়ে দিচ্ছি, ওই এন এর নাম ছিল শূন্য কেন্দ্রীয় উজ্জ্বলের ক্ষেত্রে। তাই আমাদের এই প্রশ্নটা করলে আমাদের অন্যগুলা মোটামুটি দু একটা না বুঝলে সবই বুঝবা, দু একটা হয়তো বা বুঝলা না, মোটামুটি 99-98% বুঝতে পারবা, ঠিক আছে? তো আমরা একটু এইবার একটু খেয়াল করো, আমি যদি একটু দেখাই তোমাদের, সর্বোচ্চ সংখ্যক ডোরা আমরা বুঝতে পেরেছি আশা রাখি, যে একটা সর্বোচ্চ সংখ্যক ডোরার ক্ষেত্রে পর্দার দৈর্ঘ্য কিন্তু দেওয়া থাকবে না। পর্দার দৈর্ঘ্য তাহলে কত? আনলিমিটেড, ইনফিনিটি, ঠিক আছে? কারণ আমি 90 ডিগ্রি যখন কোণ আমি চিন্তা করতেছি, দেখো তো 90 ডিগ্রি কোণ মানে কি এরকম একবার ইনফিনিটি টাইপের পর্দার দৈর্ঘ্য। কিন্তু আমাদের যখন পর্দার দৈর্ঘ্য উল্লেখ করে দেওয়া থাকবে, তখন আমাকে বললো যে যে এই পরীক্ষায় এত দৈর্ঘ্যের পর্দা ব্যবহার করা হয়েছিল বা হয়েছে, এই পর্দার দৈর্ঘ্যের মধ্যে, বা বললো যে কতটি, দেখো প্রশ্ন কত রকম হবে হতে পারে, 2 নাম্বার 3, এটা তো গেল একরকম, এইটা তো গেল একরকম, ঠিক আছে? দেখো এখান থেকে আমি কয় ধরনের প্রশ্ন করতে পারি, উল্লেখিত পরীক্ষায় পর্দায় সর্বোচ্চ কতটি উজ্জ্বল ডোরা গঠিত হবে, বলতে পারতাম না? হ্যাঁ বলতে পারতাম। সর্বোচ্চ কতটি অন্ধকার ডোরা গঠিত হতে পারবে? হ্যাঁ বলতে পারতাম। এবার আবার সর্বোচ্চ কতটি ডোরা গঠিত হবে, উজ্জ্বল অন্ধকার এবং টোটাল মিলে সর্বোচ্চ। উজ্জ্বল যখন বলতাম, দেখো তো খেয়াল করে তার উত্তর কি হলো, দেখো তো 1315 যোগ 1315 যোগ কিন্তু 1 হতো। অন্ধকারের ক্ষেত্রে কিন্তু +1 আমি দিতাম না, কারণ কেন্দ্রেরটা তো উজ্জ্বল, কেন্দ্রটা তো অন্ধকার না। আমাকে যদি বলতো এই প্রশ্নেই যে উল্লেখিত পরীক্ষায় পর্দায় সর্বোচ্চ কতটি অন্ধকার ডোরা গঠিত হবে, তাহলে আমি লিখতাম 1316 যোগ 1316, উপরে 1316 নিচে 1316। আমি কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বলটা যোগ করতাম না। কিন্তু আমাকে যদি প্রশ্ন করতো উল্লেখিত পরীক্ষায় পর্দায় সর্বোচ্চ কতটি উজ্জ্বল ডোরা গঠিত হবে, তখন আমি কি করতাম, 1315 যোগ 1315 যোগ 1, কারণ কেন্দ্রেরটা তো উজ্জ্বল, কেন্দ্রটা তো উজ্জ্বল, তাই আমি উজ্জ্বলের ক্ষেত্রে কিন্তু যোগ করতাম। আর টোটালটা তো করে দেখালামই। তাহলে এবার দেখো একটা দৈর্ঘ্য দেওয়া থাকলো, পর্দার একটা দৈর্ঘ্য দেওয়া থাকলো, সেই দৈর্ঘ্যের মধ্যে তোমাকে বললো 3 ভাবে প্রশ্ন আসতে পারে, মোট কতটি ডোরা গঠিত হবে, নাম্বার 1, নাম্বার 2 মোট কতটি উজ্জ্বল ডোরা গঠিত হবে, নাম্বার 3 মোট কতটি অন্ধকার ডোরা গঠিত হবে। তাহলে আমাদের এই প্রশ্নটা 3 ভাবে কিন্তু হতে পারে, উজ্জ্বল অথবা শুধু অন্ধকার অথবা সর্বমোট, ঠিক আছে? আর যদি পর্দার দৈর্ঘ্য দেওয়া থাকে ওই দৈর্ঘ্যের মধ্যে আমাকে বের করে দেখাতে হবে। আর যদি পর্দার দৈর্ঘ্য না দেওয়া থাকে, এরকম প্রশ্ন থাকে যে মোট কত, সর্বোচ্চ কতটি ডোরা দেখা যেতে পারে, তখন কিন্তু আমরা থিটার মানটা 90 ডিগ্রি ধরে করব। ওকে, তাহলে আমরা এখন দেখো একটা প্রশ্ন আছে, আমি এখন আচ্ছা এইটারই আমি আর একটা প্রশ্নের উত্তর তোমাদের করে দিচ্ছি। তোমাদের 12 নাম্বার প্রশ্ন ছিল, আমি যদি তোমাদের দেখাই, আমি করলাম এ পর্যন্ত 9টা, 10 নাম্বার দেখো,
10 নম্বর, এটা পরীক্ষা আসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পি বিন্দুতে 12তম উজ্জ্বল ডোরা গঠন করতে হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন। আমি তিনটা প্রশ্ন একসাথে পড়তেছি, একই ধাঁচের প্রশ্ন। এখানে আমাদের কয়টা জিনিস আছে? এখানে আমাদের জিনিস আছে তিনটা। একটা নাম হচ্ছে, খেয়াল করো, আমি এই প্রশ্নটাকে তিন ভাবে লিখতে পারি। আমি যদি একটু পড়ে তোমাদের শোনাই, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আমি লাল কালিতে দাগ করে রেখেছি। 12তম উজ্জ্বল ডোরা গঠন করতে হলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে। যখন আমাকে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে এই কথাটা বলবে, আমি কিন্তু অন্য কাতে হাত দিব না, নতুন করে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। অন্য কিছুতে হাত দিব? অন্য কিছু কি আমাকে পরিবর্তন করতে বলেছে? না। তাহলে আমাদের চির হতে পর্দার দূরত্ব ডি পরিবর্তন করব না, আমরা চির দ্বয়ের মধ্যে দূরত্ব পরিবর্তন করব না, শুধুমাত্র ওই যা দেওয়া ছিল সবই থাকবে, শুধুমাত্র আমরা নতুন করে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। তরঙ্গ দৈর্ঘ্য বের করে আগের তরঙ্গ দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 3800 অ্যাংস্ট্রম, বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো তো, সেম ক্যাটাগরি। পি বিন্দুতে 12তম অন্ধকার ডোরা গঠন করতে হলে পর্দার দূরত্বের কিরূপ পরিবর্তন করতে হবে। আমাকে এখন বলছে পর্দার দূরত্বের কিরকম পরিবর্তন করতে হবে। তাহলে কিন্তু এখন আমি আর ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করব না, আলোক তরঙ্গ দৈর্ঘ্যে হাত দিব না, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নিয়েও কিন্তু আমি হাত দিব না। আমি শুধুমাত্র পর্দার দূরত্বটা নতুন করে বের করব, করে আমি আগে যে পর্দার দূরত্ব ছিল অঙ্কের মধ্যে ডি এর মান 1, এটা আমি থেকে বিয়োগ করে দেখাবো। সিমিলারলি দেখো তো 3 নম্বর প্রশ্ন, একই টাইপের, আমি একটা করে দিব। পি বিন্দুতে 12তম অন্ধকার ডোরা গঠন করতে হলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কিরূপ পরিবর্তন করতে হবে। এখন শুধুমাত্র আমি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান নতুন করে বের করব। আর আগে যেগুলো দেওয়া ছিল, চির হতে পর্দার দূরত্ব ওটা যা ছিল তাই থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে। সুতরাং আমাদের কিন্তু আর এই প্রশ্নগুলো বুঝতে সমস্যা হলো না। এখন প্রশ্ন হচ্ছে, একই সাথে যদি দুইটা পরিবর্তন করতে বলে, তাহলে দুইটা পরিবর্তন করবা। একই সাথে দুইটা পরিবর্তন সাধারণত করতে বলে না। কিরকম করতে বলে? এরকম বলে, দেখো তো, যে চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ, তারপর হচ্ছে কি বলে, ওই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে ওই পি বিন্দুতে কততম ডোরা গঠিত হবে। ভেরি সিম্পল, আমার তো দূরত্ব কোনটা কত করতে হবে বলে দেওয়াই থাকলো, যে এত দূরত্ব অর্ধেক, এটা ডাবল, এটা 3 গুণ। তো আমরা তো পারবো, ইজিলি পারবো আমরা, ঠিক আছে। তো আমরা এই তিনটার মধ্যে একটা যদি তোমাদের দেখাই, যে পি বিন্দুতে 12তম উজ্জ্বল ডোরা গঠন করতে হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কিরকম পরিবর্তন করতে হবে। তারা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করব একটু, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন আমরা কি করব দেখো তো। তো আমরা এখানে আমি যদি রাফলি দাগাই তোমাদের, এটা ছিল পি বিন্দু, এটা ছিল মাঝখানের পয়েন্ট ও, এটুকুর নাম ছিল 6.46। দেখো আমরা কিন্তু থিওরি পড়ে আসছি, কিন্তু একই প্রশ্ন কত ভাবে কিন্তু হতে পারে এগুলো কিন্তু দেখতেছি, কঠিন কিন্তু একটাও না, কিন্তু তোমাকে স্টাডি করতে হবে কিন্তু ভালো মতন। এবং এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি বলা যেতে পারে তোমাদের, কারণ এখানে আমার এই একটা নিয়েই কিন্তু পড়ে আছি, ওই ইয়াং এর যে চির পরীক্ষা, একটা জিনিস নিয়েই কিন্তু পড়ে আছি, একটা প্রশ্ন নিয়েই কিন্তু আমি পড়ে আছি। এখান থেকেই বারবার প্রশ্ন আসে। অপবর্তনে আমি যাব, অপবর্তনে আমি খালি একটা দিন দেখাবো, অল্প একটু একই সিস্টেমে, শুধুমাত্র শুধু একটা সূত্রটা দেখাবো খালি। 6.46 গুণ 10⁻³ মিটার এটুকু দূরত্ব, ঠিক আছে। এখানে বলেছিল যে 12, এখানে কত ছিল, এখানে কত ছিল রে? আচ্ছা, যা যা ছিল ছিল, দেখার দরকার নেই আমার, এখানে আমার দেখার দরকার নেই, এখানে আমার দেখার দরকার নেই, এখানে কোনো কিছু দিয়েছিলাম না। ওকে, এখন বলেছে যে এটা এই চির হতে পারা দূরত্ব কত, চির হতে পারা দূরত্ব ছিল 1 মিটার, 1 মিটার, ঠিক আছে। এটা আর তরঙ্গ দৈর্ঘ্য ছিল আমার হচ্ছে 3800 অ্যাংস্ট্রম, 3800 অ্যাংস্ট্রম, ঠিক আছে, ভালো কথা, 3800 অ্যাংস্ট্রম। তো এখন তো আমাকে 3800 অ্যাংস্ট্রম ব্যবহার করতে পারবো না, কারণ আমার এখন প্রশ্ন হচ্ছে যে পি বিন্দুতে আমি 12তম চাচ্ছি, 12তম চাচ্ছি, 12তম কি চাচ্ছি? উজ্জ্বল চাচ্ছি, লিখে নিলাম, যে কোনোটা চাইতে পারি। 12তম উজ্জ্বল চাচ্ছি, কোন শর্ত অনুযায়ী চাচ্ছি? শর্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের মাধ্যমে চাচ্ছি, এবং চির হতে পর্দার দূরত্ব সেম থাকবে, এই দূরত্বটাও আমার সেম থাকবে 0.5 মিলিমিটার, 0.5 এর দেখা যাচ্ছে না মনে হয়, 0.5 মিলিমিটার, এইটাও সেম থাকবে। আমরা এখান থেকে তিনটা প্রশ্ন বলেছি, একবার
তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের মাধ্যমে পি বিন্দুতে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, একবার এই পর্দা পরিবর্তনের মাধ্যমে, একবার চিরদ্বয়ের মধ্যে দূরত্ব পরিবর্তনের মাধ্যমে। আমি শুধুমাত্র একটা করে দিচ্ছি, তোমাদেরকে বলে দিয়েছি যে আমাকে যখন যেটা পরিবর্তন করতে বলবে ওইটা বাদে অন্য কিছুতে আমি আর হাত দিব না, যা ছিল তাই থাকবে। তো যেটা আমার পরিবর্তন করতে বলেছে সেটা কিন্তু আমি হাত দিব, মানে কি ওইটা নতুন করে বের করব। এই ল্যামডা দেওয়া ছিল, এই ল্যামডা আমি আর ব্যবহার করব না। কেন? আমাকে এখন বলা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে। পি বিন্দুতে 12তম উজ্জ্বল চাচ্ছি, খেয়াল করো, পি বিন্দুতে 12তম উজ্জ্বল চাচ্ছি, কিন্তু আমি অন্য কিছু চাইতে পারতো, 13, 14, 15, 20, 100 যা কিছু চাইতে পারতো। তো পি বিন্দুর দূরত্ব কিন্তু দেওয়া আছে, দেখো তো, xn ইজ ইকুয়াল টু, যেহেতু উজ্জ্বলের কথা বলা আছে আমি লিখবো n ইন্টু ল্যামডা ডি ডিভাইড বাই a। একেবারে সহজ সূত্র, কিন্তু সবগুলা একই ব্যবহার করছি, শুধুমাত্র আমাদের যোগ বিয়োগ গুণ ভাগটা কিন্তু একটু পরিবর্তন হচ্ছে, জাস্ট। তাহলে আমার শুধু একটু বুঝে যোগ বিয়োগ গুণ ভাগটা একটু পরিবর্তন করতে হবে। ওকে, এখান থেকে n এর মান 12, কারণ আমি তো 12তম উজ্জ্বল চাচ্ছি, উজ্জ্বলের সূত্র বসিয়েছি, কি বের করব? ল্যামডা বের করব। কেন? কারণ ল্যামডা পরিবর্তনের মাধ্যমে আমাকে বি বিন্দুতে 12তম উজ্জ্বল ডোরা গঠন করতে বলেছে। তাহলে ল্যামডাটা একটু বের করে নিই। ল্যামডা ইজ ইকুয়াল টু a xn ডিভাইড বাই nd। তাহলে a এর মান হচ্ছে 0.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3, xn এর মান দেওয়াই আছে 6.46 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। মনে রাখবা এই বরাবর দূরত্বগুলা কিন্তু xn, এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে দূরত্বগুলো এগুলো সবসময় কিন্তু xn। n n মানে 12 আর d মানে 1। একটু হিসাব করে বলো তো কত? এই অঙ্কটা আমার আগের ইয়াতে করা নাই, এটা করাইনি। ও করা আছে তো মনে হয়। ল্যামডা ইজ ইকুয়াল টু এত, আমি একটু লিখে দেখাই তোমাদের। আমি একটু লিখে দেখাচ্ছি, 2691.7 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। বা এটাকে তুমি এটাও লিখতে পারো, 2691.7 গুণ 10 টু দি এত অ্যাংস্ট্রম, এত অ্যাংস্ট্রম লিখতে পারো। অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম লেখার দরকার নেই, যদি একবার উত্তরে থাকে অ্যাংস্ট্রম সেটা আলাদা কথা, আমরা এটা লিখলাম। এই বুঝতে পেরেছো? এখন একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, আমরা খালি বক বক করে অঙ্ক করেই যাচ্ছি, কমন সেন্স তো আমাদের খাটাতে হবে। হ্যাঁ খাটাতে হবে, কিছু কমন সেন্স তো জানা দরকার। দেখো, যখন আমার তরঙ্গ দৈর্ঘ্য কমালাম আমি, তখন কিন্তু দেখো তো এখানে আমার কততম ডোরা গঠিত হয়েছিল? 9তম অন্ধকার ডোরা গঠিত হয়েছিল, কিন্তু মনে আছে? এই শর্ত অনুসারে আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম যে পি বিন্দুতে ওই শর্ত অনুযায়ী নবম ডোরা গঠিত হবে, অন্ধকার নবম ডোরা। এখন বলতো, তরঙ্গ দৈর্ঘ্য যখন আমি কমালাম, ডোরার সংখ্যা বেড়েছে না কমেছে? এই অংশে ডোরার সংখ্যা কিন্তু বেড়েছে। দেখো পি বিন্দুতে 12তম উজ্জ্বল হয়েছে, তখন তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম থেকে 2691.7 অ্যাংস্ট্রমে চলে আসছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়ে, হ্যাঁ, তখন অল্প জায়গার মধ্যে বেশি ডোরা দেখা যায়। তরঙ্গ দৈর্ঘ্য যখন কমে, অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক ডোরা দেখা যায়। কমন সেন্স গুলো কাজে লাগতে পারে, ঠিক আছে? এটা আমরা শিখলাম। ওকে, তাহলে আমাদের ডোরা নিয়ে কিন্তু আর ঝামেলা হওয়ার কথা না। এখন যদি একই প্রশ্নে বলতাম যে পি বিন্দুতে 12তম অন্ধকার ডোরা গঠন করতে হলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে, তখন যেন আবার এই সূত্র বসায়ও না, তখন কিন্তু অন্ধকার একটা বসাতে হবে। xn is equal to 2n-1 ভাগ 2 ইন্টু ল্যামডা ডি ভাগে, ওটা কিন্তু বসাতে হবে, ওখান থেকে কিন্তু ল্যামডার মানটা বের করতে হবে। ভুলে যেন যেও না, আমি তোমাদের কত ভাবে ভুলে যেতে পারো, এটা হতে পারে ওটা হতে পারে, অনেক কিছু কিন্তু তোমাদেরকে নলেজে দিই। মানে এই জিনিসগুলা কেন দিই? কারণ আমিও তো একজন স্টুডেন্ট ছিলাম, জানা সত্ত্বেও আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, জানা সত্ত্বেও ভুল হয়ে যায়, ঠিক আছে? ওকে, এটা পারলাম আমরা। তাহলে আমরা এখানে যে কোনো কিছু পরিবর্তন করতে বললে আমরা কিন্তু করতে পারবো। এইবার একটা প্রশ্ন একটু তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, আমি একটু সৃজনশীল। গতবারের 24-এর প্রশ্ন, 23-এর প্রশ্ন সো ইজি, একেবারে ইজি, তোমরা দেখলে খুব মজা পাবা যে না আমরা যা পড়েছি সেখান থেকে অলরেডি কমন হয়ে গেছে, একেবারেই সহজ। আমরা একটু
আর একটা ক্লাস নিব। হ্যাঁ, আচ্ছা, এনডিসির একটা প্রশ্ন ছিল গতবারে, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অলরেডি কিন্তু তোমাদের এখন পারার কথা, এটা অলরেডি পারার কথা। ইয়াংয়ের একটি দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, চির হতে পর্দার দূরত্ব 1 মিটার। তোমাদের একটা কথা একটু বলে রাখি, যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই যে এরকম প্রবলেম, তুমি চিত্রটা দাগায় নিবা, রাফলি চিত্র দাগায় নিবা, নিয়ে বুঝে বুঝে তারপর করবা। অঙ্কে কি বলেছে সেটা আগে দেখে নিবা, যে কি কি দেওয়া আছে এগুলো দাগায় নিবা, একটু 3টা 4টা টান দিলে তো হয়ে যায়। চির হতে পর্দার দূরত্ব 1 মিটার, ভালো কথা, এগুলো আমরা জানি। এইটা দেখো যেটা আমি বললাম এতক্ষণ পর্যন্ত, পর্দার দৈর্ঘ্য 100.5 মিলিমিটার এবং পর্দায় 101টি উজ্জ্বল ডোরা দৃশ্যমান হয়। খুবই মজার প্রশ্ন কিন্তু। 100.5 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কি বলে পর্দার দৈর্ঘ্য দেওয়া আছে। এবার যেটা বলেছি অলরেডি আলোচনা করেছি, পর্দায় 101টি উজ্জ্বল ডোরা দৃশ্যমান হয়। পর্দায় যদি 101টা উজ্জ্বল ডোরা গঠিত হয়, ঠিক আছে, বলতো উপরে কয়টা উজ্জ্বল থাকবে, নিচে কয়টা উজ্জ্বল থাকবে? অর্ধেক অর্ধেক 50টা থাকবে। এই ভেরি ভেরি গুড, 50টা থাকবে উপরে, নিচে থাকবে 50টা, আর কেন্দ্রীয় উজ্জ্বল, এই মিলা কিন্তু আমার হচ্ছে 101টা। ঠিক আছে, এই যে আমরা কিন্তু কমন সেন্স বুঝে ফেলেছি। তো এনডিসি তে কিন্তু তোমাদের অনেকের চিন্তায় যে তোমরা অনেক চিল্লাপাল্লা করেছো এবার। আমি যে স্যার বোর্ড পরীক্ষার আদৌলে প্রশ্ন হয় নাই, এমনকি প্রিন্সিপাল পর্যন্ত এগুলো নিয়ে কথাবার্তা বলেছে যে প্রশ্ন খুব কঠিন হয়েছে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখে তোমার লাভ নাই বাবা, বোর্ড পরীক্ষায় তুমি A+ এমনিই পাবা, তুমি A+ এমনিই পাবা। আমি বলেছি আজকে থেকে তুমি পড়াশোনা বাদ দিয়ে দাও, তুমি A+ পাবা, আমি বলতেছি, গ্যারান্টি দিচ্ছি পাবা। পড়াশোনা বাদ দিয়ে পরীক্ষার আগের দিন পড়ে গেলে তুমি A+ পাবা। A+ তোমাদের মুখ্য ব্যাপার কিন্তু না, বুঝতে হবে। তো এনডিসির প্রশ্ন তুমি খেয়াল করে দেখবা, একটা বোর্ডে পড়ে না কখনো, একটা সিঙ্গেল প্রশ্ন বোর্ডে পড়ে না। সিঙ্গেল কোন প্রশ্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমাদের যদি ঘাটে ঘুটে দেখো, একটা বোর্ডে পড়ে না। এবং তোমাদের টেস্ট পেপার গুলোতে যে সাজেশন দেওয়া হয়, বিভিন্ন সাজেশন দেয়, এনডিসির একটা প্রশ্ন রাখে না কখনো, কারণ এনডিসির প্রশ্ন জানে যে কখনোই পরীক্ষায় আসবে না, এইচএসসি পরীক্ষায় কমপক্ষে আসবে না। তবুও কিন্তু দেখো তোমাদের সিনিয়র ভাইদের কিন্তু আমি এনডিসির প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের আমি এনডিসির প্রশ্ন কিন্তু সলভ করাইছি। প্রত্যেকটা চ্যাপ্টারের আমি এনডিসির প্রশ্ন বা যেগুলো বাঁকা তেরা প্রশ্ন আমি সলভ করানোর চেষ্টা করেছি এই ফাইনাল প্রিপারেশন কোর্সে, এই 3 মাসের মধ্যেই। আমি কিন্তু ওই যে স্কিপ করে শুধুমাত্র এইচএসসি A+ পাওয়ার জন্য পড়াই নাই, কখনো এটা পড়াইও না, আমি এটা কখনো পড়াই না। ঠিক আছে, যাই হোক, অনেকে এবার চান্স পেয়েছে আমার গতবারের ব্যাচ থেকেও, ভালো লাগে খুবই শুনতে, বিভিন্ন জায়গায় কুয়েটে রুয়েটে চুয়েটে থেকে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় চান্স পেয়েছে অনেক। এটাই আমাদের আসলে চাওয়া, এটাই পাওয়া। যাই হোক, 101.5 মিলিমিটার আমার পর্দার দৈর্ঘ্য, পর্দায় দেওয়া যায় 101টি উজ্জ্বল ডোরা, কিন্তু তার মানে উপরে আছে 50টা, নিচে আছে 50টা, আর মাঝখানের একটা। মাঝখানে একটা কেন আমি গণনায় ধরলাম? মাঝখানে একটা গণনায় ধরলাম এই কারণেই যে মাঝখানে একটা কিন্তু উজ্জ্বল, এবং এখানে কিন্তু উজ্জ্বল বলা আছে। আমি 2 ভাবে করে দিয়েছিলাম গতবারে, ঠিক আছে, যে আমার 201, তাহলে এখন পর্দায়, তাহলে এখন এই যে 101টা আছে, ঠিক আছে, উজ্জ্বলরা দৃশ্যমান হয়, আর পর্দার দৈর্ঘ্য হচ্ছে এত। তো এখান থেকে আমরা এই প্রশ্নটা কিন্তু সলভ করে দিয়েছিলাম। তো আমরা এখন খেয়াল করো কি বলে, ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন আমি সলভ করবো নেক্সট দিনে। ওকে, আজকে আর এগুলো করালাম না। তো আমাদের আর একটা জিনিস একটু তোমাদের জানতে হবে, ছোট্ট একটা জিনিস একটু দেখা, আমি ছেড়ে দিব, আমি একটু দেখাচ্ছি তোমাদের জাস্ট। এটা আমি আর নতুন করে লিখতেছি না, এইটা আমরা ছোট ক্লাসে পড়ে আসছি, অলরেডি পড়ে আসছি, এটা আমার একটু লাগবে। অনেক সময় বলে কি যে এই পরীক্ষাটা, ইয়াং এর দ্বিতীয় পরীক্ষাটা যদি পানিতে ঘটানো হয়, কাঁচ মাধ্যমে ঘটানো হয়, এ মাধ্যমে ঘটানো হয়, ও মাধ্যমে ঘটানো হয়, তাহলে ওই চির প্রস্থ বা ওই ডোরা ব্যবধান কম বেশি হবে কিনা বা কত হবে, এগুলো পরীক্ষায় আসে। তাহলে আমাদের ওই প্রতিসরাঙ্ক লাগে। তো এই আলোর প্রতিফলন আর প্রতিসরণের একটা কিন্তু চ্যাপ্টার আমাদের ছিল 6 নাম্বার চ্যাপ্টারে আমাদের ওই সিলেবাসে। তোমাদের যেহেতু স্কিপ করা হয়েছে শর্ট সিলেবাসে, এটা পড়ানো হয় না, তো ওখান থেকে আমাদের একটু ধারণা লাগবে, ছোট্ট একটা ধারণা, যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান, আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান, I = R। আর আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের জানা আছে
যে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ এক সমান হয় না, এবং আলোক রশ্মি আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রথম মাধ্যমেই ফিরে আসে, আর প্রতিসরণ মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। দ্বিতীয় মাধ্যম যদি স্বচ্ছ হয়, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। তো প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমের ওই ঘনত্ব কিন্তু কম বেশি যদি হয়, তাহলে ওই আলোক রশ্মিটা বেঁকে যায়। আলোক রশ্মিটা বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায়? যে কোনো দিকে বেঁকে যেতে পারে। সেটা নির্ভর করে যে প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যম গাঢ় বা ঘন নাকি পাতলা, এটার উপর নির্ভর করে। ঠিক আছে? তো যেটাই হোক না কেন, প্রথম মাধ্যম মনে করো এ ধরেছি আমরা, তো এই মাধ্যমে একটা প্রতিসরাঙ্ক আছে। একটা স্নেলের একটা সূত্র তোমরা পড়েছো কিনা আমার মনে নেই, পড়ার কথা, যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন সর্বদা একটা ধ্রুবক মান অ্যাকসেপ্ট করে। এই পড়েছো এটা 9 10 পড়া? হ্যাঁ পড়েছো, আমি জানি পড়েছো, 9 10 এটা আছে। যদি আপাতন কোণের সাইন আর এই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাটাকেই বলা হচ্ছে প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক। ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইংলিশে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যাই হোক, তো এই ধ্রুবকের নামটা কি? প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক কার মাধ্যমের সাপেক্ষে কার মাধ্যমের হয়? মনে রাখবো আমরা, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের হয়। তো এখন প্রথম মাধ্যম কোনটা, দ্বিতীয় মাধ্যম কোনটা একটু জানতে হবে আমাদের। প্রথম মাধ্যম হচ্ছে যে মাধ্যম থেকে আলো আসে। এই যে আলো কিন্তু গেছে, এটা বিভেদ তল। বিভেদ তল কাকে বলে? দুইটা মাধ্যমকে যে তলটা বিভেদ বা কি বলে এটাকে, পৃথক করে রেখেছে। দুইটা মাধ্যমকে যে তলটা পৃথক করে রেখেছে সেটাকে বলি আমরা বিভেদ তল। বিভেদ তল। ঠিক আছে? তো এই যে মাধ্যম থেকে আলো আসলো বিভেদ তলে, সেটার নাম হচ্ছে প্রথম মাধ্যম। আর যে মাধ্যমে আলো প্রবেশ করেছে সেই মাধ্যমের নাম হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এখন আমাদের খেয়াল করে দেখো, প্রথম মাধ্যম হতে দ্বিতীয় মাধ্যমে কিন্তু আলো প্রবেশ করেছে, তাহলে কার সাপেক্ষে হয়? প্রথম মাধ্যমের সাপেক্ষে হয়। কার প্রতিসরাঙ্ক হয়? দ্বিতীয় মাধ্যমে। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে আমরা যে প্রতিসরাঙ্ক বলছি, এটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মিউ বি, তোমরা মনে হয় মিউ লেখো নাই, এন লিখেছিলা সম্ভবত 9 10 এর ইয়াতে। এন লিখেছো নাকি না মিউ লিখেছো? এই যে মিউ, এটা মিউ, তোমরা মনে হয় এন লিখেছো, ইটা বা এন এরকম লিখছো। যাই হোক, যেটা লেখো সমস্যা নাই। এ মিউ বি বলতে বুঝবো, দেখো তো এই যে এইটা, দেখো তো এটা নিচে যেটা থাকবে সেটার নাম হচ্ছে এই মাধ্যমের সাপেক্ষে, আর উপরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমি যদি তোমাকে এখন একটু লিখে বলি যে দেখো তো, যদি বলি সি মিউ ডি, কার সাপেক্ষে কার বলো দেখি? সি মাধ্যমের সাপেক্ষে ডি এর, হ্যাঁ সি এর সাপেক্ষে ডি এর পজিশন, যা এটা লাগবে আমাদের, এজন্য আমি একটু বলছি। তো আমরা বুঝলাম যে আপাতন সাইন, তো প্রতিসরাঙ্ক দেওয়া থাকলে প্রতিসরাঙ্কের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, যার কারণে কিন্তু আমাদের এটা লাগবে। কারণ হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক এক এক মাধ্যমে এক এক রকম। এখন যদি তুমি বলো যে পানির মধ্যে আলো যেভাবে যায়, শূন্য মাধ্যমে কি আলো সেভাবে গমন করে? না, ঘনত্বের উপর নির্ভর করে যে আলো কিরকম ভাবে গমন করে। এই সম্পর্কটা একটু আমরা মুখস্থ করব, কোনো প্রমাণ আমি আর যাব না, আমাদের সিলেবাসে নাই। কি? এ যে ইম্পর্টেন্ট আমি লিখে রেখেছি, এ মিউ বি ইজ ইকুয়াল টু মিউ বি ভাগ মিউ এ, মুখস্থ। এ মিউ বি ইজ ইকুয়াল টু মিউ বি ভাগ মিউ এ, আর এ মিউ বি ইজ ইকুয়াল টু ভি এ ভাগ ভি বি, সি এ ভাগ সি বি। ঠিক আছে? সি এ মানে হচ্ছে আলোর বেগ। বুঝতেই পারছো যে প্রতিসরাঙ্কের উপর আলোর বেগ নির্ভর করে। প্রত্যেকটা মাধ্যমের এক একটা মাধ্যমে আলোর বেগ এক রকম। এবার খেয়াল করো, এইটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে, যেটা আমার লাগবে। এ মিউ বি ইজ ইকুয়াল টু ল্যামডা এ ভাগ ল্যামডা বি। আমি হচ্ছে এই পেজটা তোমাদেরকে দিব, মোটামুটি তোমরা সবই জানো, এই পেজটা একটু মুখস্থ করতে হবে। আলোর বেগ বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক পরীক্ষায়, একেবারে বোর্ড পরীক্ষায় খুবই একটা কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, যে বায়ু মাধ্যমের পরিবর্তে পানি মাধ্যমে পরীক্ষাটি ঘটানো হলে ওই চিরের কি পরিবর্তন ঘটবে, চিরের প্রস্থের কি পরিবর্তন ঘটবে, বা ডোরা সংখ্যার কোনো পরিবর্তন হবে কিনা। তখন কিন্তু আমার বায়ু মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, যে অঙ্কটা আমরা অলরেডি করে আসলাম,
3800 অ্যাংস্ট্রম, সেই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু যদি আমরা পানি মাধ্যমে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা আর থাকবে না, কম বেশি হবে। এই সম্পর্কটাই কিন্তু এখানে দেওয়া আছে যে আমাদের পানির প্রতিসরাঙ্ক হচ্ছে এ মিউ বি, সরি এ 1.33। আবার একটা কথা তোমাদের একটু উল্লেখ করে দেওয়ার মতো, সেটা হচ্ছে যদি দুইটা মাধ্যম উল্লেখ না থাকে আমরা একটাকে বাই ডিফল্ট বায়ু মাধ্যম ধরে নিব, বায়ু মাধ্যম ধরে নিব। আমরা বলি না যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম, মনে করো মাধ্যম দেওয়া নাই, বললো যে পানির প্রতিসরাঙ্ক এত, তো আমরা বলবো বায়ু মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এই যে বায়ু মাধ্যমের সাপেক্ষে আমাদের মনে করো শুধুমাত্র দেওয়া আছে যে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33, আমি বাম হাত দিয়ে আঙ্গুল দিয়ে মুছে দিয়েছি এটা, এই যে মিউ ডব্লিউ ইকুয়াল দেওয়া আছে 1.33। আমি তখন বুঝবো যে এটা বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমে, তখন আমরা যে বায়ুর ইংরেজি কথা কি এয়ার, ওই এয়ার এর এ দিয়েছি, সিম্বলের এ কিন্তু এ না, এখানে এ হিসাবে আমরা ধরেছি বায়ু মাধ্যমের সাপেক্ষে। এখানে দেখো এ মিউ বি বলতে আমি বুঝাচ্ছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের, এখানে এ মিউ ডব্লিউ বলতে আমরা বুঝাচ্ছি এ এর সাপেক্ষে ডব্লিউ না, এ বলতে বুঝাচ্ছি এয়ার, বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি। পানির যখন প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে, যদি কোনো মাধ্যম উল্লেখ না থাকে আমরা অবশ্যই ধরে নিব পানি বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি, ঠিক আছে? বা কাঁচের দেওয়া আছে, আমরা ধরে নিব বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তো আমরা এই রিলেটেড দু একটা প্রবলেম সামনের ক্লাসে দেখব, এনডিসির কিছু প্রবলেম সলভ করব যেটা আমি দেখালাম আজকে। পাশাপাশি আমরা আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে আলোর অপবর্তন। অনেক সময় ওই গ নাম্বার থেকে এটাতে সাথে আসলো, খুব কম আসে তবুও তো আসে, তো ওই অপবর্তন থেকে একটা দিয়ে দিল ঘ নাম্বারে বা গ নাম্বারে, ঠিক আছে? তো ওটা কঠিন কিছু না, সেম জিনিসই, জাস্ট রিভার্স, উল্টা একটু দেখিয়ে দিব আমি, তাহলে আমাদের সিলেবাসটা শেষ। আমরা মনে হয় আজকে দিয়ে 5টা ক্লাস নিলাম, আমি সম্ভবত আরো 2টা ক্লাস নিব। আর তোমাদের সামনে মঙ্গলবার, হ্যাঁ, অনলাইন অফলাইন দুই লাইনেই আমরা পরীক্ষা নিব হচ্ছে ইলেকট্রনিক্স চ্যাপ্টারের উপর, ঠিক আছে? অনলাইনে তোমাদের যারা পরীক্ষা দিবা একটু বলে নি, অনলাইনে যারা পরীক্ষা দিবা, যারা তো অনেক বাসা দূরে, সাইন ব্যাগে তো পরীক্ষা দিবা না বা দিতে পারবা না, তো যারা অনলাইনে পরীক্ষা দিবা তারা হচ্ছে তোমরা প্রশ্ন যখন দেখবা তখনই তুমি পরীক্ষা স্টার্ট করবা। তুমি যখন মনে করো সবকিছু রেডি, আমি এখন পরীক্ষা দিতে বসবো, তখনই তুমি প্রশ্নটা ওপেন করবা। প্রশ্নটা ওপেন কর, কারণ তোমার তো এটা বিশ্বস্ততার ব্যাপার, তুমি দেখে দিলেও আমার কিছু যায় আসে না, তুমি না দেখে দিলেও কিন্তু আমার কিছু যায় আসে না, বুঝতেই পারছো? তুমি যখন কি করবা, যখন তুমি প্রশ্নটা ওপেন করবা তখনই পরীক্ষা দিতে বসবা, এবং যে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, সেই সময়ের মধ্যে তুমি যতটুকু পারবা ততটুকুই তুমি পরীক্ষা দিবা, তোমার অতিরিক্ত সময় তুমি ব্যবহার করবা না। এবং সিরিয়ালি তুমি পেজগুলোর নাম্বার দিবা, 1 2 3 4 5 6 7 8 যেটা নাম্বার দিবা, নাম্বার দিয়ে আমাকে আমার অ্যাকাউন্টে, গ্রুপে কিন্তু না, আমার অ্যাকাউন্টে তুমি একসাথে ওই ছবিগুলা পোস্ট করে দিবা। আমি খাতা দেখে তোমাকে ওই হোয়াটসঅ্যাপে নাম্বারিং করে তোমাকে ব্যাক দিয়ে দিব। আবার যদিও আমার অনেক সময় লাগবে, তবুও তোমাদেরকে এই গতবার এটা করেছিলাম, এবারে তাই করব। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্ত।